নমস্কার বন্ধুরা, আজ বলবো ভগীরথ মিশ্রের ঐন্দ্রজালিক উপন্যাস নিয়ে। আমাদের দেশ রূপকথা, উপকথা, লোককথার দেশ। আমাদের দেশের মহাকাব্যে নানাভাবে জাদুবিদ্যা, বিভ্রম লুকিয়েছিল। আমাদের লোককথা, উপকথা, রূপকথার মধ্যে নানাভাবে এই জাদু, মায়া, ম্যাজিক লুকিয়েছিল। ভগীরথ মিশ্র ভারতবর্ষের যে প্রাচীন জনজীবন, সেই প্রাচীন জনজীবন, তার জীবনচর্যা এবং সেই সময়ে বেঁচে থাকা কিছু মানুষ, বিশেষ করে এক জনগোষ্ঠী যারা মূলত জাদু দেখিয়েই জীবনযাপন করত, যাদের অস্তিত্ব এবং জীবন সংকটের অনেক কিছুই ছিল জাদু। হ্যাঁ, বর্ষা বাদলের দিন হুট করে কারেন্ট চলে গেছে, আবার এলাম। সেই এক বিশেষ জনগোষ্ঠী যাদের জীবন সাধনা, জীবিকা এবং বংশ পরম্পরায় জীবনচর্যার মাধ্যম ছিল জাদু, ভেলকি দেখানো। সেই জাদুঘরদের জীবন নিয়ে এক বিরাট পর্বের আখ্যান ঐন্দ্রজালিক উপন্যাস। উপন্যাসটি 4টি পর্বে বিভক্ত। 4টি পর্বে লেখক মূলত অশোকেরও পূর্বের সময় থেকে একেবারে গুপ্তযুগ ও তার পরের সময় পর্যন্ত একটা বৃহৎ পটভূমিকায় বহুবিধ চরিত্রের সমন্বয়ে ভারতের জাদুবিদ্যা এবং জাদু ক্রিয়ার যে রূপান্তর ঘটেছিল এবং জাদুর মধ্য দিয়ে জনপদ জীবন, রাজপাট এবং সাম্রাজ্য বিবর্তনের এক ধারাবাহিক ইতিহাসকে লেখক তুলে ধরেছেন। উপন্যাসটি শুরু হচ্ছে শল্য মায়াধরের কথা দিয়ে। এর যে কথন রীতি, তার 2টি স্তর রয়েছে। একটি স্তরে প্রাচীন বা বৃদ্ধরা স্মৃতিরোমন্থনে তাদের জীবনের গল্প নবীন প্রজন্মের কাছে শুনিয়ে যাচ্ছে। আরেকটি, নবীনরা তাদের আত্মসাধনার মধ্য দিয়ে প্রবীণের কাছ থেকে কিভাবে জাদু শিখছে এবং জাদু সাধনা লাভ করে কিভাবে নিজেদের জীবন ভিক্ষা গড়ে তুলছে, সেই কাহিনী। শল্য মায়াধর আজ বৃদ্ধ, যমুনার তীরে এক বস্তিতে তার অবস্থান। সে তার জীবনের গল্প শোনাচ্ছে। রাজা মেন্ডক ছিলেন পুত্রহীন। রাজা মেন্ডক নিজেও ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী ছিলেন। প্রাচীনকালে রাজাদের যে 64 বিদ্যা আয়ত্ত করতে হতো, তার মধ্যে একটি বিদ্যা ছিল এই ইন্দ্রজাল বা জাদু। তবে ইন্দ্রজালের থেকে বাজিকর বা ডোম সম্প্রদায়ের জাদু আলাদা, সেই প্রসঙ্গে আমরা পরে আসি। কিন্তু মেন্ডকের কোনো সন্তান না থাকায় সে 2 শিষ্য, ঠিক শিষ্য নয়, কৃতদাস, এই শল্য আর সুলভকে জাদু শিক্ষা দান করেন এবং জাদু শিক্ষা দানের মধ্য দিয়ে এই দুজনকে কৃতদাস দাস প্রথা থেকে মুক্তি দিয়ে সে জাদুঘর করে তোলেন। তার একটাই উদ্দেশ্য ছিল, তার যে অর্জিত সাধনা সেটা যেন মৃত না হয়ে যায়, সেটা যেন হারিয়ে না যায় তার মৃত্যুর সঙ্গে সঙ্গে। সে কারণেই এই 2 দাসকে সে
মুক্তি দিয়েছিল। সেই শল্য এবং সুলভ, যদিও সুলভ শেষ পর্যন্ত আর জাদুকর থাকেনি, সে গৌতম বুদ্ধের পদতলে আশ্রয় নিয়েছিল, কিন্তু শল্য শেষ পর্যন্ত জাদুকর ছিল। এখানে একটি বিষয় স্মরণীয় যে এই জাদুকর, এই সম্প্রদায়ের মানুষটা সকলেই ছিল নিচু সম্প্রদায়, নিম্নবর্গের মানুষ। এই নিম্নবর্গের মানুষদের উচ্চবর্ণের মানুষটা তেমন পাত্তা দিত না, একটা অবহেলার অঙ্গ ছিল। শ্রেণীবিভক্ত সমাজে যা থাকে তাই ছিল, বিশেষ করে প্রাচীন ভারতে। কিন্তু উচ্চ বর্ণের মানুষেরা জাদু দেখতে খুব পছন্দ করত, জাদু দেখে খুব মুগ্ধ হতো, কিন্তু জাদুকরদের তারা তেমন পছন্দ করত না। ফলে এই যে জাদুকররা বছরের পর বছর, জীবনের পর জীবন, প্রজন্মের পর প্রজন্ম ধরে জাদু দেখিয়ে যাচ্ছে, তাদের ব্যক্তিগত জীবন কিন্তু অর্থহীনতায় ভরপুর। এবং সবচেয়ে বড় কথা যে তাদের কোনো স্থায়ী বসবাসভূমি ছিল না, এবং রাজপাটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, রাষ্ট্রীয় অত্যাচারের বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদেরকে স্থানান্তরিত হতে হয়েছে। এবং আমরা দেখতে পাবো যে এই চারটি পর্বেই প্রবীণ তার নিজের আস্তানা বলা ভুল, নিজের বস্তিতে, বিশেষ করে নদী তীরে যে বস্তি, সেই বস্তিতে থেকে যাচ্ছে। সে পথ চলতে অক্ষম, তাকে ছেড়ে নবীন তার জাদুঝোলা নিয়ে অন্য রাজ্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে। এই স্থানান্তর, রূপান্তরের মধ্য দিয়ে তাদের জাদু সাধনা এগিয়ে যায়, এবং এই জাদু সাধনায় কিন্তু বারবার রূপান্তর ঘটছে। প্রবীণ তার ঐতিহ্যের সত্তাকে যেমন আঁকড়ে ধরতে চাইছে, তেমনি তার ঐতিহ্যের জাদু সাধনার সমস্তটাই নবীনকে দিয়ে যেতে চাইছে। নবীন তার আত্মপ্রতিষ্ঠায় অন্য ঘরানার জাদুর সঙ্গে মিশে যাচ্ছে, অন্য ঘরানার জাদু সঙ্গে মিশে গিয়ে নিজেকে আরও সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চাইছে। আবার দ্বন্দ্বও দেখা যাচ্ছে, অনেক সময় প্রবীণ চাইছে না যে তার নিজস্ব ঘরানার জাদুর মধ্যে অন্য দলের লোক, অন্য জাতির লোক এসে ঢুকুক, তাতে জাদু নষ্ট হয়ে যেতে পারে। আবার কেউ কেউ উদার, বিশেষ করে এই উপন্যাসের পরবর্তী পর্ব জাদুঘর, সেখানে দেখব যে কেউ কেউ উদার, ভিন্ন ধর্মের মানুষকেও জাদুদান করে যাচ্ছেন। এই জাদু সাধনা এই অনেকগুলো পর্যায় আছে, সেই পর্যায়গুলো একজন জাদুকরকে, ভেলকিবাজকে অনেকগুলো বিদ্যা আয়ত্ত করতে হয়, এবং সেই বিদ্যাগুলো সবগুলি বিভ্রম, মায়াজাল, শব্দ বিভ্রম, দৃশ্য বিভ্রম, স্পর্শ বিভ্রম ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এক ভুলভুলাইয়াতে মানুষকে ভুলিয়ে দিতে হয়, তারপর জাদুকর তার কৌশলটি প্রয়োগ করে মানুষকে মুগ্ধ করেন। এই জাদুকরের সাধনায় তারা অনেক কিছুই করতে পারেন। মাটিকে সোনা বানিয়ে দিতে পারেন, গোটা রাজ্যকে সোনায় মুড়ে দিতে পারেন, আরো অনেক বিষয় আছে। মৃত মানুষকে জীবিত, জীবিত মানুষকে মৃত, মানুষকে এখান থেকে একেবারে অদৃশ্য করে দিতে পারেন, ইত্যাদি প্রভৃতি। কিন্তু তারা সেই বিদ্যা প্রয়োগ করে কখনোই বড়লোক হতে পারেন না। একটি বিদ্যা আছে যে বিদ্যা দ্বারা মাটিকে সোনা করা যায়, কিন্তু সেই সোনা তাদের নিজের কাজে ব্যবহার করা যাবে না, তাহলে তার সাধনাই
নষ্ট হয়ে যাবে। 4টি পর্ব ধরে বহুবিধ চরিত্রে, বহুবিধ কাহিনী, উপকাহিনীর সংমিশ্রণে আমাদের ভারতবর্ষের আবহমান কালের কিংবদন্তি, রূপকথা, লোককথা, উপকথার মিশ্রণে এই আখ্যান গড়ে উঠেছে। এবং ইতিহাসের সূত্রনামা ধরে, ইতিহাসের রাজপাট বদলের সূত্র ধরে লেখক চরিত্রগুলিকে এক এক স্থান থেকে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। চরিত্রগুলির স্থানান্তর, রূপান্তর ঘটে যাচ্ছে। শল্য মায়াধর, তার পুত্র বজ্রপাণি, তার পুত্র নাগপাণি, পরের দিকে মেঘবর্ণ, কাকবর্ণ, মাল্যবান, বহুবিধ চরিত্র মিলে আখ্যান বয়ে যাচ্ছে। এবং জাতপাতের ভেদাভেদ রয়েছে। মানুষ জাদুঘরদের হেয় করে এবং জাদুঘর জানে তার অস্তিত্ব টিকে রাখার এটাই একমাত্র সাধনা। সে চাষবাস, কৃষি এসব জানে না, তার কোনো স্থায়ী আবাসভূমিও নেই, এবং সে শুধু জানে মানুষকে মুগ্ধ করতে, এবং মানুষকে মুগ্ধ করার মধ্য দিয়ে যে সাফল্য অর্জন, সেইটাই তার খুশির জোয়ার। প্রতিযোগিতা আছে বিভিন্ন অঞ্চলের জাদুঘর এবং বিভিন্ন ঘরানার জাদুঘর, সেই ইন্দ্রজাল থেকে ডোমদের জাদু আলাদা, বাজিকর সম্প্রদায়ের জাদু আলাদা, তাদের মধ্যে কে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, এসব নিয়ে এক দ্বন্দ্ব চরিত্র রচিত হয়েছে। শেষ পর্যন্ত আর্যনক দেশ থেকে, তক্ষশিলা দেশ থেকে মেঘবর্ণরা যায় শল্য মায়াধরের কয়েক প্রজন্মের বংশধর, মানে অনুজ বংশধর, তারা চলে যাচ্ছে পারস্যে। কেননা এদিকে রাষ্ট্রীয় সংকট, জাতপাতের ভেদাভেদ, জীবন যুদ্ধের অস্থিরতা, সমস্ত কিছু থেকে বাঁচতে মেঘবর্ণ, মাল্যবান এরা চলে যাচ্ছে পারস্যের উপকণ্ঠে। এবং লেখক দেখাচ্ছেন যে ভারতবর্ষের জাদু সাধনার একটা ঘরানা প্রাচীন ভারত থেকে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে গিয়েছিল, এবং সেখানে গিয়ে কেউ কেউ এই পেশা ত্যাগ করেছিল। যেমন আর্মেন নামে একটি চরিত্র জাদু সাধনা ত্যাগ করে সে অশ্ব চিকিৎসক হয়ে গিয়েছিল। তার বক্তব্য ছিল যে বিদ্যায়, যে কার্যে অর্থহীনতা ঘটে না, অর্থ প্রাপ্তি ঘটে না, সে কার্য না করাই ভালো। আবার সেই পারস্যের উপকণ্ঠে গিয়ে সেখানকার ঝঞ্ঝাট অতিক্রম করে কেউ কেউ আবার আবাসভূমি গড়ে তুলেছে। কেননা এরা জন্মবাজিকর জাত, এরা কৃষিকাজ, অন্য কোনো কর্ম জানে না, ফলে তারা সেই জাদুটাকেই একমাত্র পেশা হিসেবে বেছে নিচ্ছে। বেশি কিছু বলছি না, কারণ কারেন্ট চলে গেছে, বলতে অসুবিধা হচ্ছে। এই যে একটি ঘরানা ভারত থেকে মধ্যপ্রাচ্যে চলে গেল, সেখানকার বিস্তীর্ণ অঞ্চল পারস্য, ইরান ঘুরে আবার প্রাক উপনিবেশ পর্বেই একটা দল আবার ভারতবর্ষে চলে আসছে, এবং
ভারতবর্ষের যারা বাজিকর, ইন্দ্রজাল এবং পারস্য ইরান থেকে আগত ইন্দ্রজাল মিলে মিশ্র জাদুক্রিয়ার একটা প্রতিফলন ঘটবে, সেটা দেখতে পাবো এর পরের খণ্ড জাদুঘর উপন্যাসে। এই উপন্যাসটি এ কারণেই গুরুত্বপূর্ণ, লেখক ছোটবেলায় নিজেও জাদুঘরের পিছনে ছুটে চলে গিয়েছিলেন। ১ মাস নিখোঁজ ছিলেন বাড়ি থেকে ছোটবেলায়। লেখক নিজেও ১২-১৩ বছর ধরে জাদুবিদ্যা শিখেছেন। সারা জীবন ধরে তিনি জাদুবিদ্যার বইগুলি পড়েছেন। জাদু সাধনার আড়ালে, জাদুকর ইন্দ্রজালের আড়ালে প্রাক-উপনিবেশ পর্বের প্রাচীন ভারতের এক বিস্তীর্ণ প্রদেশের রূপরেখা এই উপন্যাসে আছে। রাজপাটের বিবর্তনের পাশাপাশি সেই সময়ের শূদ্র ডোমদের যে অবস্থা, দাসপ্রথা, ক্রীতদাসদের যে জীবনযাত্রা এবং তাদেরই আরেকটি দল, এই বাজিগর, ইন্দ্রজাল জাদু দেখে যারা জীবনযাপন করত, তাদের যে হাল হকিকত এবং বহু সময় ধরে তার যে রূপান্তর এবং বহু সময় ধরে সেই জনগোষ্ঠীর ভাঙন গড়ন, উত্থান পতন, আনন্দ বেদনা এবং সেই জনগোষ্ঠীর মধ্যে নবীন কিভাবে জাদু সাধনা আয়ত্ত করে সময়ের সঙ্গে মানিয়ে আত্মপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে, পাশাপাশি লেখক রাষ্ট্রীয় সংবাদ বহন করে যাচ্ছেন সাম্রাজ্যের উত্থান পতনের মধ্য দিয়ে, সেটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনারা উপন্যাসটা পড়ুন, আশা করি ভালো লাগবে।